I'm going to start today's session. Welcome to Vocab Voice 2025, organized by English Language Club Duet. Actually, you are so lucky because ELC has organized this program to enrich your vocabs. And this is your free time, and you are using your time properly and perfectly. So I think you are so lucky. And congratulations to all freshers and also who are in second year, third year, and final year of Duet. Okay, so this journey will help you to get a good score in GRE, and also these vocabs will help you to get a good CGPA to understand your lab report, thesis paper, and conference paper. Okay. So before going to start today's journey, actually, I would like to share some important knowledge on vocabs. Actually, what types of vocabulary we learn, actually? There are different types of vocabulary: active vocabulary, passive, academic, technical, everyday, formal, and informal. Okay. তো আমরা আসলে ভোকাবুলারির অনেকগুলো ক্যাটাগরি দেখে এখানে আসলে অ্যাক্টিভ ভোকাবুলারি বলতে কি বোঝাচ্ছে এটা আমি একটু আগে এক্সপ্লেইন করব। তার আগে আমি কনফার্ম হইনি, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসলে অ্যাক্টিভ ভোকাবুলারি বলতে আমরা রেগুলার বেসিসে যেগুলো ইউজ করি এবং আমরা জানি অ্যান্ড উই ক্যান অ্যাপ্লাই, উই নো অ্যান্ড অ্যাপ্লাই। ওকে, দিস আর কল্ড অ্যাক্টিভ ভোকাবুলারি। ফর এক্সাম্পল, প্লে অর্থ আমরা জানি খেলা করা, এবং এটা আমরা এভরিডে লাইফে কিন্তু আমরা এটা ইউজ করি। প্যাসিভ ভোকাবুলারি গুলো আসলে আমরা জানি, বাট উই ডোন্ট অ্যাপ্লাই ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ। আমরা আসলে এগুলো জানলেও কিন্তু আমরা ওইভাবে প্র্যাকটিক্যাল লাইফে আমরা ইউজ করি না। এগুলোকে আমরা বলে থাকি হচ্ছে প্যাসিভ ভোকাবুলারি। ওকে, তারপরে যে ধরনের ভোকাবুলারিটা আছে সেটাকে বলি আমরা একাডেমিক ভোকাবুলারি। আসলে আমাদের এই যে জিআরই যে জার্নিটা, এই জার্নিতে আমাদের অনেকগুলো শব্দ রয়েছে যেটা আমরা আসলে প্যাসিভ ভোকাবুলারি হিসেবে ধরিনি। অর্থাৎ এই জিনিসগুলো আমরা কখনো হয়তো ওইভাবে অ্যাপ্লাই করি না, বাট আমরা জানি। একাডেমিক ভোকাবুলারি গুলো হচ্ছে আমাদের যে একাডেমিক থিসিস পেপার, পাবলিকেশন, ল্যাব রিপোর্ট, এগুলোতে আমরা মূলত এই একাডেমিক ভোকাবুলারি গুলো আমরা মূলত মেইনলি ইউজ করে থাকি। তারপরে আমাদের যে ভোকাবুলারি গুলো রয়েছে সেটাকে বলি আমরা টেকনিক্যাল ভোকাবুলারি। অর্থাৎ এই টেকনিক্যাল ভোকাবুলারি গুলা মূলত আমরা ইউজ করে থাকি আমাদের বিভিন্ন প্র্যাকটিক্যাল যে ফিল্ড আছে সেখানে। যেমন আমরা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট যারা আছি, আমরা যে যে ফিল্ডে জব করব বা যে যে ফিল্ডে জব করে থাকি অথবা করব, আমরা সেই ফিল্ডে যে ভোকাবুলারি গুলো আমরা ইউজ করে থাকি সেটাকে বলি আমরা টেকনিক্যাল ভোকাবুলারি। যেমন ডাক্তার যারা আছেন তারা তাদের ফিল্ডের যে ভোকাবুলারি গুলো ইউজ করে থাকে সেটাকে বলে টেকনিক্যাল ভোকাবুলারি। আর এভরিডে ভোকাবুলারি অর্থাৎ প্রতিনিয়ত আমরা উঠতে বসতে যে ভোকাবুলারি গুলো ইউজ করি সেটা হচ্ছে এভরিডে ভোকাবুলারি বলি। ফর্মাল অ্যান্ড ইনফর্মাল, দিস আর ভেরি কমন ফর অল আই থিঙ্ক। ফর্মাল ভোকাবুলারি গুলো হচ্ছে আমরা যেটা আমাদের কলিগ, আমাদের টিচার্স, তাদের সাথে আমরা মেনলি বেসিক্যালি ইউজ করে থাকি। অ্যান্ড ইনফর্মাল ভোকাবুলারি গুলো আসলে মূলত আমরা আমাদের যে ফ্রেন্ডস, আমাদের রিলেটিভস, প্যারেন্টস, তাদের সাথে আমরা ইউজ করে থাকি। তো আমরা এখান থেকে যদি বলি যে আসলে আমরা এই যে জার্নিটা, আমরা ভোকে ভয়েস যে জার্নিটা, সেখানে আসলে আমরা কোন ধরনের ভোকাবুলারিটা শিখছি। এখানে আমরা মূলত শিখছি একাডেমিক ভোকাবুলারি অ্যান্ড প্যাসিভ ভোকাবুলারি। অর্থাৎ এখানে আমাদের যে ভোকাবুলারি গুলো আমরা শিখবো, বেশিরভাগ ভোকাবুলারিটাই আমাদের যে একাডেমিক লাইফ সেখানে কাজে লাগবে। আর অনেকগুলা ভোকাবুলারি হয়তো আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা ইউজ করি না, তবে আমাদের এটা আমরা বিভিন্ন ধরনের এক্সাম, জিআরই থেকে শুরু করে এই ধরনের পরীক্ষাগুলোতে আমরা এই ওয়ার্ড গুলা পেয়ে থাকি। আচ্ছা, এই হচ্ছে আমাদের কি টাইপস এর ভোকাবুলারি গুলো আসলে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা শিখি, সেটা আমরা ডিসক্রাইব করলাম। এখন আমি দেখব আসলে কি ধরনের ভোকাবুলারি আমরা বা কোন টাইপের ভোকাবুলারি গুলো আমরা প্রতিনিয়ত শিখি বা আমাদের শেখা প্রয়োজন। Number one, conjugation of verb. Actually, when we start our journey with vocab, I think this is very common for everyone. Actually, we need to start our journey with this. অর্থাৎ আমাদের conjugation of verb দিয়ে কিন্তু আমাদের জার্নিটা শুরু করতে হয়। Why? If I ask why, actually we start our journey with conjugation of verb. এটার মূল রিজনটা হচ্ছে এই কনজুগেশন অফ ভার্ব যদি পারি আমরা, আমাদের ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, ফ্রেজ এন্ড ইডিয়ম, সিনোনিম, মেটোনিম, এটা অনেক কিছুতে আমাদের হেল্প করে। কিভাবে এটা হেল্প করে অ্যাকচুয়ালি আমরা প্র্যাকটিক্যালি দেখবো। হ্যাঁ, যেমন আমরা
এখানে যে কনজুগেশন অফ ভার্ব, এপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এগুলো মূলত আমরা হচ্ছে শিখে থাকি। যেমন আমি যদি বলি কনজুগেশন অফ ভার্ব গুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কি ধরনের হেল্প করে থাকে, এখানে আমরা দেখি যে ধরো এখানে ভার্বের যে বেস ফর্মটা রয়েছে ড্রিঙ্ক, এটা আমরা নর্মালি জানি যে আসলে এটা আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সে এটা আমরা ইউজ করি ভার্বের বেস ফর্ম। যেমন ড্রিঙ্ক মানে হচ্ছে আমরা জানি পান করা। এই ড্রিঙ্কের আরো অনেকগুলো ফর্ম আছে, যেমন ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক, ড্রিঙ্কস, ড্রিঙ্কিং। তো এই কনজুগেশন অফ ভার্ব গুলো যদি আমরা শিখি, আমরা টেন্সে আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারবো। আর আমরা জানি ইংলিশে যদি কেউ দক্ষ হতে চায়, এক্সপার্ট হতে চায়, তাকে সবার আগে দক্ষ হতে হয় টেন্সে। অর্থাৎ টেন্স ইজ দ্য মোস্ট কমন পার্ট ইন ইংলিশ গ্রামার। অর্থাৎ ইংলিশ গ্রামারে আমরা যত কিছুই শিখি না কেন, আমরা যদি টেন্সে শিশু থাকি তাহলে বলা হয় সে ইংরেজিতে শিশু। অর্থাৎ ইংরেজি হয়তো আমরা ভালো কিছু করতে পারবো না। এই কারণে আমরা এই কনজুগেশন অফ ভার্বটা দিয়ে শুরু করব। যদি আমরা এটাতে ভালো করতে পারি তাহলে আমরা টেন্সে ভালো করতে পারবো। আর টেন্সে যদি আমরা ভালো করতে পারি, আলটিমেটলি আমরা ইংলিশ গ্রামার, ফ্রি হ্যান্ড রাইটিং, স্পিকিং এ আমরা ডেফিনেটলি অনেক ভালো করতে পারবো। হ্যাঁ, তো এই কারণে হচ্ছে আমরা এই কনজুগেশন অফ ভার্ব দিয়ে শুরু করি। যেমন এখানে আমরা দেখছি ভার্বের বেস ফর্ম, তারপরে তার পাস্ট ফর্মটাও আমরা শিখে নিই, তার যে পাস্ট পার্টিসিপল ফর্মটা আছে সেটাও আমরা শিখে নিই। কারণ আমরা পারফেক্ট টেন্সে অথবা কখনো কখনো অ্যাডজেক্টিভ হিসেবে এই পাস্ট পার্টিসিপলটা আমরা ইউজ করে থাকি। আমরা পাস্ট টেন্সে এই যে ভার্বের বেস পাস্ট ফর্মটা আমরা ইউজ করে থাকি। এছাড়াও আমরা প্রেজেন্ট সিম্পলে আমরা জানি যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন আমরা ভার্বের সাথে এস বেস বা আইএস ইউজ করি। দেন হচ্ছে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করি, এটাকে আমরা কখনো জিরান্ট অথবা কখনো আমরা এটাকে বলি প্রেজেন্ট পার্টিসিপল। তো মূলত হচ্ছে এই যে আমরা কনজুগেশন অফ ভার্ব গুলো আমরা প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করে থাকি, এই জিনিসগুলো আমাদের যদি জানা থাকে তাহলে টেন্সে আমরা ভালো করতে পারবো। আচ্ছা, এই কনজুগেশন অফ ভার্ব শিখলে আর কি লাভ, আর কি লাভ হতে পারে এটা আমরা এখানে দেখবো। এখানে আমরা দেখছি একটা ওয়ার্ড আছে, যে ওয়ার্ডটার নাম হচ্ছে অ্যাড। হ্যাঁ, অ্যাড শব্দের অর্থ হচ্ছে, আমরা জানি কি অ্যাড অর্থ কি বলতো? যোগ করা। মানে ভাই যোগ হ্যাঁ, অ্যাড যুক্ত অর্থ করা, কি? কোনো কিছু যুক্ত যোগ করা, করা বা রাইট। যুক্ত করা। হ্যাঁ, যোগ করা বা যুক্ত করা। এই যে অ্যাড যে একটা শব্দ আছে, এটা কিন্তু একটা ভার্ব, আমরা জানি, সবাই জানি। বাট আমরা এই ভার্বটাকে আরো তিনটা ফর্মে মানে কনভার্ট করতে পারি। সো when we add ition with this word, it will be noun. It can be converted into adjective if we add tional, and if we add only ly with an adjective, so it will be an adverb. Okay, এখানে দেখা যাচ্ছে একটা শব্দ, এই শব্দটাকে আমরা আসলে টিআইওএন, এই যে এখানে আইটিআইওএন, এখানে এই যে আমরা এই এতটুকু যুক্ত করি, এখানে আমরা এই যে অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত করি, এটাকে আমরা করে ফেলতেছি অ্যাডভার্ব। তাহলে এখানে বোঝা যাচ্ছে আমরা যদি কনজুগেশন অফ ভার্ব শিখি, নাম্বার ওয়ান আমরা টেন্সে ভালো করতে পারবো, মানে হচ্ছে ইংলিশ গ্রামারে ভালো করতে পারবো। নাম্বার টু, এই কনজুগেশন অফ ভার্ব থেকে মূলত ভার্ব থেকে বেশিরভাগ ক্ষেত্রে, অ্যাকচুয়ালি আই ওয়ান্ট টু রিপিট এগেইন, বেশিরভাগ শব্দ ভার্ব থেকেই নাউন হয়, নাউন থেকে অ্যাডজেক্টিভ হয়, এবং অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব হয়। অর্থাৎ ইংলিশ গ্রামারে যদি আমরা ইংলিশ ভোকাবুলারিতে যদি আমরা 100 শব্দ শিখতে পারি ভার্ব, কনজুগেশন অফ ভার্ব, তাহলে আমি ধরেই নিতে পারি যে আমার টোটাল 400 শব্দ শেখা হয়ে গেছে। অর্থাৎ আমরা বেশিরভাগই ভার্ব থেকে তার সাথে টিআইওএন, টিওয়াই, নেস, হুড, শিপ, আইএসটি, আইওএন, এই জিনিসগুলো আমরা নাউন থেকে আমরা করে ফেলি এটাকে অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভকে আমরা কনভার্ট করে ফেলি অ্যাডভার্বে। তাহলে আমরা স্পষ্টই বুঝতে পারতেছি যে কোনো একটা ভার্ব থেকে আমরা বেসিক্যালি অন্যান্য পার্টিসিপেন্টস গুলো বেসিক্যালি নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বে আমরা কনভার্ট করে থাকি। ওকে, তাহলে আমরা কি বুঝতে পারছি যে আমাদের কনজুগেশন অফ ভার্ব শেখার প্রয়োজনীয়তা কতটুকু? জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। আসলে মাঝে মাঝে একটু রেসপন্স নেওয়ার মূল কারণ হচ্ছে আমাকে শোনা যাচ্ছে কিনা এটা যাচাই করা, প্লাস হচ্ছে তোমরা এই রমজানে ঘুমাই গেছো কিনা এটা একটু চেক করা। হ্যাঁ, ওকে, আচ্ছা। তাহলে আমরা আসলে যেটা বললাম এই যে তারপরে কিন্তু আমাদের ফ্রেজ এন্ড ইডিয়মস শিখতে হয়। এখানে ফ্রেজ এন্ড ইডিয়মস নিয়ে আমি একটু কথা বলবো, তারপরে আমাদের যে মূল লেসন সেখানে আমরা চলে যাব। আসলে ফ্রেজাল বলতে কি বোঝায়? যেমন আমরা জানি এই অর্থ হচ্ছে একটি, এখানে এ লট অফ অথবা আ লট অফ অর্থ হচ্ছে প্রচুর, এই শব্দটির অর্থ হচ্ছে প্রচুর।
এখানে তিনটি শব্দ মিলে একটি অর্থ হয়েছে, তার মানে যখন আমাদের একের অধিক শব্দ মিলে একটি অর্থ হবে, অর্থাৎ দুইটি, তিনটি, চারটি শব্দ মিলে যখন একটি অর্থ হয়, তখনই আমরা তাকে বলি ফ্রেজ। আরেকটা হচ্ছে আমাদের ইডিয়মস বা ইডিয়ম। যেমন এখানে ক্যাট, আমরা জানি ক্যাট অর্থ কি, বিড়াল না? ডগ অর্থ আমরা জানি কুকুর। তাহলে ক্যাট অ্যান্ড ডগ যদি আমরা বলি, বা ক্যাটস অ্যান্ড ডগস, আমরা যদি নর্মাল সেন্সে চিন্তা করি, তাহলে আমরা কি বুঝতে পারবো? ক্যাটস মানে কি, কুকুরগুলো। অ্যান্ড ডগস, ডগস মানে কি, সরি, ক্যাটস মানে বিড়ালগুলো, আর ডগস মানে কি, কুকুরগুলো। তাহলে আমরা নর্মালি যদি বলি ক্যাটস অ্যান্ড ডগস, আমরা বুঝতে পারি যে আসলে বিড়ালগুলো এবং কুকুরগুলো। কিন্তু ক্যাটস অ্যান্ড ডগস এর একসাথে একটা অর্থ হচ্ছে মুষলধারে। তো এখানে ইডিয়মস বলতে আসলে কি বোঝাচ্ছে? ইডিয়মস বলতে বোঝায় যে যে শব্দগুলো যে অর্থ হওয়ার কথা, একের অধিক শব্দ মিলে তার ভিন্ন রকম একটা অর্থ দিবে। অর্থাৎ ক্যাটস অ্যান্ড ডগস মিলে যে অর্থ হওয়ার কথা, সেটা না হয়ে যখন ভিন্ন রকমের একটা অর্থ দিবে, তখনই তাকে বলে ইডিয়মস। আর একটা স্পষ্ট করে রাখি এখানে, এই যে পুরা শব্দটা, এটা কিন্তু একটা ফ্রেজাল ওয়ার্ড, মানে এটাকে আমরা কিন্তু একটা ফ্রেজও বলতে পারি। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি সকল ইডিয়মসই কিন্তু ফ্রেজ, বাট সকল ফ্রেজ ইডিয়মস নাও হতে পারে। তার মানে সকল ইডিয়মস ফ্রেজ, বাট সকল ফ্রেজ ইডিয়মস না হতে পারে। যেমন আ লট অফ শব্দটি একটা ফ্রেজাল ওয়ার্ড, এটা কখনো এটাকে ইডিয়মস বলা যাবে না। তাহলে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস গুলো আমাদের শিখতে হবে। কেন শিখতে হবে? এখানে কিন্তু স্পষ্ট। আমরা যদি ফ্রেজ অ্যান্ড ইডিয়মস না শিখি, তাহলে কেউ যদি বলে যে দোস্ত ক্যাটস অ্যান্ড ডগস, মানে আমরা কি বুঝবো? যে বিড়ালগুলো আর হচ্ছে কুকুরগুলো। এখন আসলে এটার অর্থ কি বিড়ালগুলো আর কুকুরগুলো নাকি? এটার অর্থ কিন্তু এরকম না। হ্যাঁ, আচ্ছা, আমরা যদি বলি ব্ল্যাক অর্থ কি বলতো? ব্ল্যাক অর্থ কালো। কালো। আর হোয়াইট অর্থ সাদা। কিন্তু আমরা যদি বলি ব্ল্যাক এন্ড হোয়াইট, কেউ কি জানি আমরা তার লিখিতভাবে। অর্থ? ব্ল্যাক লিখিত অ্যান্ড হোয়াইট লিখিতভাবে। ব্ল্যাক এন্ড হোয়াইট মানে লিখিত ভাবে। আচ্ছা, তাহলে তুমি যদি চিন্তা করো যে না ব্ল্যাক এন্ড, আমি বললাম যে ব্ল্যাক এন্ড হোয়াইট, তুমি চিন্তা করলো ও আচ্ছা সাদা কালো, না কালো এবং সাদা। কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট এর অর্থ হচ্ছে লিখিত ভাবে। অর্থাৎ আমরা যদি ফ্রেজাল ওয়ার্ড গুলো না জানি, তাহলে আমাদের অর্থটা কিন্তু এমনই হয়ে যাবে যে কুকুরগুলো এবং বিড়ালগুলো সাদা এবং কালো। আচ্ছা, তাহলে এই কারণে আমাদের কিন্তু ফ্রেজ এন্ড ইডিয়মসও আমাদের শেখা প্রয়োজন। এছাড়াও আমরা যেটা বলছিলাম, আমাদের সিনোনিম অ্যান্টোনিম শিখতে হবে, আমাদের এপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শিখতে হবে। না হলে আমাদের সাথে যেমন আমরা জানি ডায়ের সাথে কখনো অফ হয়, কখনো ফর হয়, এগুলো আমাদের যদি না জানা থাকে, তাহলে তাদের যে সঠিক ব্যবহার আমরা কিন্তু সেটা করতে পারবো না। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমরা আমাদের যে মূল লেসন লার্নিং, সেখানে আমরা চলে আসছি। এখানে আমরা একটা শব্দ দেখছি, একটা শব্দ, এখানে একটা পিকচার দেখা যাচ্ছে, এবং এই শব্দটা পার্টস অফ স্পিচ, হুইচ টাইপ অফ পার্টস অফ স্পিচ, সেটা আমরা দেখছি। এছাড়াও এখানে যেটা দেখা যাচ্ছে, এই পার্টস অফ স্পিচ থেকে নতুন নতুন আর কি কি পার্টস অফ স্পিচ তৈরি করা যাচ্ছে, সেটাও আমরা এখানে দেখছি। এবং দেখছি এখানে আমাদের সেন্টেন্সের মধ্যে তার একটা অ্যাপ্লিকেশন। তার মানে আজকে থেকে আমরা যে ভোকাবুলারি গুলো হ্যাঁ, শোনা যাচ্ছে জুনায়েদ? জি জি ভাই, ভাই, এখন এখন শোনা শোনা যাচ্ছে, মাঝে যাচ্ছে। আর কি প্রবলেম হয়েছিল। আচ্ছা, ওকে, বুঝতে পারছি। তাহলে দেখো, আমি যেটা বলছি যে আমরা মানে এই অধ্যায় থেকে যেভাবে শিখবো, মূলত আমরা একটা পিকচার দেখে বোঝার চেষ্টা করব আসলে এই শব্দটা কি বোঝাতে চাচ্ছে। যদি আমরা পিকচারটা দেখে বোঝার চেষ্টা করি, তাহলে যেটা হবে, এটা আমাদের বেশি দিন মনে থাকবে। আর এই যে পিকচারটা দেখাচ্ছে, হ্যাঁ, এটা দ্বারা আসলে কি বোঝা বোঝা যাচ্ছে, একটু কেউ একজন ফিডব্যাক। দেখা যাচ্ছে সে মন পাকা খুব মন খারাপ করেছে আর কি। হ্যাঁ,
মানে সে একটু মন খারাপ করে আছে, বোঝা যাচ্ছে একটু রেগে রেগেও আছে এরকম। মানে একটা ক্ষোভ, একটা রাগ এরকম আছে না নাকি? হ্যাঁ, তার জি জি। খারাপ করে আছে, সে বিরক্ত, ঠিক না? সে মন খারাপ করে আছে মানে হচ্ছে সে বিরক্ত, অথবা সে কোনো একটা জিনিস, সে একটা কাজ, সেটা লাইক করতেছে না, সেটাকে ডিসলাইক করতেছে, সে এটাকে হেট, মানে হেট্রেড মানে হচ্ছে, অথবা ডিসগাস্টিং মনে হচ্ছে তার কাছে বিষয়টা। তাহলে এই পিকচারটা আমরা সব সময় এই যে যদি খেয়াল করি বা মনে রাখি, তাহলে কিন্তু আমরা ভোকাবুলারি খুব সহজে মনে রাখতে পারবো। তাহলে আমরা যে কোনো যখন ভোকাবুলারি শিখবো, তখন আমরা ভিজুয়ালাইজেশন করার চেষ্টা করবো, অর্থাৎ প্র্যাকটিক্যাল লাইফে, অর্থাৎ ওই শব্দটা আমাদের লাইফে কারোর সাথে মিলে কিনা সেটা আমরা দেখবো। তারপরে দেখবো যে আসলে এটা আমরা একটু কল্পনার জগতে নিয়ে ভাববো যে এটা দ্বারা আমরা মানে এই শব্দের যে মিনিংটা আছে, এটা প্র্যাকটিক্যাল ইউজটা কোথায় হতে পারে, বা এটা দেখতে কেমন হতে পারে, বা এটার নেচারটা কেমন হতে পারে। তো এখানে অ্যাবহর যে শব্দটা লেখা আছে, এই শব্দটা একটা জিআর এর ওয়ার্ড, এবং এই শব্দটা দ্বারা বোঝাচ্ছে রিগার্ড উইথ ডিসগাস্ট অ্যান্ড হেট্রেড, অর্থাৎ ডিসগাস্টিং কিছু একটা এবং হেট্রেড এর কিছু একটা বোঝাচ্ছে এখানে। তাহলে অ্যাবহরের এটা হচ্ছে একটা ইংলিশ মিনিং, অর্থাৎ ডিসগাস্ট এন্ড হেট্রেড। আমরা যখন কোনো কিছু ডিসগাস্টিং বা ডিসগাস্ট বা হেট্রেড কিছু দেখবো, তখন আমরা এটাকে বলবো অ্যাবহর। এই অ্যাবহরের বাংলা মিনিংটা যদি আমরা দেখি, যে ঘৃণা করা বা বিরক্তি বোধ করা বা অপছন্দ করা, কিন্তু আমরা জিআরইতে এই ধরনের বাংলা কিন্তু মিনিংটা পাবো না, আমরা কিন্তু আমাদের ইংলিশ টু ইংলিশ দেখতে হবে। এই কারণে প্রত্যেকটা শব্দের আমি এখানে ইংলিশ এক্সপ্লেইন করব, প্লাস তার সাথে সাথে আমরা যেহেতু বাঙালি, বাংলা বুঝেই অভ্যস্ত, সেটা আমরা সেই বাংলাটাও আমরা এখানে দেখার চেষ্টা করব। এছাড়াও আমরা এখান থেকে বোঝার চেষ্টা করব যে এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ। কারণ পার্টস অফ স্পিচ যদি আমরা জানি, তাহলে এটার যে প্রপার অ্যাপ্লিকেশন ইন সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সের মধ্যে এটা কিভাবে ব্যবহার করা যাবে, সেটা আমরা এটা থেকে বুঝতে পারবো। এছাড়াও আমরা যেটা বলছিলাম, একটা শব্দ শিখে আমরা আর নতুন তিনটা শব্দ, অর্থাৎ নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, যদি এটা ভার্ব হয়ে থাকে, তাহলে এটা থেকে কিভাবে নাউন ফর্ম করা যায়, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব করা যায়, আমরা সেটাও দেখবো। তাহলে আমরা একটা শব্দ থেকে কি কি শিখবো? নাম্বার ওয়ান, এটা থেকে কিছু সিনোনিম শিখে নিব, যেটা ইংলিশ মিনিং। নাম্বার টু, এটার অন্যান্য যে পার্টস অফ স্পিচ গুলো রয়েছে, অর্থাৎ এই যে এখানে দেখাচ্ছে নাউন, এই যে অ্যাডজেক্টিভ, এই যে অ্যাডভার্ব, আমরা এগুলো শেখার চেষ্টা করব। আর নাম্বার থ্রি, আমরা এটাকে দেখবো যে এই ওয়ার্ডটাকে সেন্টেন্সের মধ্যে কিভাবে অ্যাপ্লাই করা যায়, হাউ অ্যাকচুয়ালি উই ক্যান অ্যাপ্লাই দ্য ওয়ার্ড ইন এ সেন্টেন্স। ওকে, সো সেন্টেন্সের মধ্যে আমরা এটার অ্যাপ্লিকেশনটাও দেখবো। এখানে আমরা দেখছি যে অ্যাবহর, অ্যাবহর মানে হচ্ছে কি? ঘৃণা করা, ঠিক না? আচ্ছা, তাহলে এই অ্যাবহর হচ্ছে একটা ভার্ব। এখন আমরা জানি কোনো একটা ভার্বের সাথে, এটা আমাদের মনে রাখতে হবে, যদি আমরা কখনো ই এন সি ই যুক্ত করি, ই এন সি ই যুক্ত করি, তাহলে সেটা হয়ে যাবে নাউন। আবার যখন আমরা এটার সাথে ই এন টি যে এখানে আমরা যুক্ত করি, তখন সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। এবং মনে রাখবো, আমরা অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই যুক্ত করি, তখন সেটা হয়ে যায় অ্যাডভার্ব। এখন আমি যদি একটু প্রশ্ন করি যে তাহলে ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি শব্দের সাথে এলওয়াই যুক্ত আছে, যেমন আমি যদি লিখি যে ফ্রেন্ড, এফ আর আই ই এন ডি এল ওয়াই। আচ্ছা, কেউ কি আমাকে বলতে পারবেন যে ফ্রেন্ডলি শব্দটি কোন পার্টস অফ স্পিচ? ভাই অ্যাডজেক্টিভ। নাউন প্লাস এলয় অ্যাডজেক্টিভ। ভেরি গুড। আমরা নর্মালি কিন্তু অ্যালয় দেখলেই বলি এটাকে অ্যাডভার্ব, ঠিক না? কিন্তু অ্যালয় দেখলে এটাকে কখনো অ্যাডভার্ব বলা যাবে না, কারণ বেসিক্যালি অ্যালয়টা যদি অ্যাডজেক্টিভের সাথে যুক্ত হয়, তখনই এটা অ্যাডভার্ব হয়। বাট অন দ্য আদার হ্যান্ড, ইফ উই অ্যাড অ্যালয় উইথ নাউন, ইট মাস্ট বি অ্যাডজেক্টিভ। ওকে, যদি আমরা এটা নাউনের সাথে যুক্ত করি, যেমন ফ্রেন্ড, এখানে এই ফ্রেন্ড একটি নাউন, এই নাউনের সাথে অ্যালয়টা যুক্ত হলে এটা আমাদের অ্যাডজেক্টিভ হয়ে যাবে, কখনো এটা আমাদের অ্যাডভার্ব হবে না। হ্যাঁ, এটা আমরা একটু খেয়াল রাখবো। যেমন ফ্রেন্ডলি, মাদারলি, ব্রাদারলি। ওকে, আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে এই অ্যাবহর, অ্যাবহর মানে হচ্ছে ঘৃণা করা। এই অ্যাবহর শব্দটা আমরা, এটার নাউন ফর্ম শিখলাম হচ্ছে অ্যাবহরেন্স, এটার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে অ্যাবহরেন্ট। আর এই অ্যাডজেক্টিভের সাথে আমরা অ্যালয় যুক্ত করে ফেলবো অ্যাবহরেন্টলি, অর্থাৎ ঘৃণা ভরে। আর এখন আমরা যদি এটাকে সেন্টেন্সের মধ্যে অ্যাপ্লিকেশন দেখি, যেহেতু অ্যাবহর একটা ভার্ব, আমরা জানি ভার্ব বেসিক্যালি সাবজেক্টের পরে বসে। আমাদের বিশেষ করে যেমন বাংলাদেশের বিভিন্ন পরীক্ষাতে আমরা
এখানে যারা ফাইনাল ইয়ার, থার্ড ইয়ার, সেকেন্ড ইয়ারে আছে বা ফ্রেশার্স, আমরা কিন্তু আমাদের লাইফে বিভিন্ন পরীক্ষা দিব, চাকরির পরীক্ষা দিব। চাকরির পরীক্ষাতেও কিন্তু আমাদের অনেক সময় প্রেজেন্ট ইডিয়মস গুলা থাকে, অর্থাৎ কোনো একটা প্রেজেন্ট ওয়ার্ড দিয়ে আমাদেরকে সেন্টেন্স মেক করতে হয়, হ্যাঁ, অথবা কোনো একটা শব্দ দিয়ে সেন্টেন্স মেক করতে হয়। তখন আমরা এই জিনিসগুলো একটু খেয়াল রাখবো। যখন কোনো একটা ভার্ব পাবো, ভার্ব বেসিক্যালি সাবজেক্টের পরে থাকে, তাহলে আমরা এই বেসিক্যালি এখানে আমরা আই এর পরে অ্যাবহরটাকে ইউজ করব। তাহলে বলছে আই অ্যাবহর ডিসঅনেস্টলি, হ্যাঁ। আচ্ছা, নাম্বার সেকেন্ড যে ওয়ার্ডটা আছে এখানে, এটার নাম হচ্ছে বয়স্টারাস। বয়স্টারাস, আচ্ছা, এই ওয়ার্ডটাকে আমরা খুব সহজে কিন্তু মনে রাখতে পারি। যেমন আমরা যদি বলি বয় অর্থ কি, আমরা জানি বালক, ঠিক না? জি ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, বয় অর্থ বালক। আচ্ছা, বস্তির বালকরা কি করে বলো তো সব সময়? বস্তিতে যে সবাই। বালক থাকে, তারা কি করে, হইচই করে না? জি ভাই, অনেক চিল্লাচিল্লি হ্যাঁ, হয়েছে, না হ্যাঁ, হলে চিল্লাচিল্লি করে না, চিল্লাপাল্লা করে বা হইচই করে, ঠিক না? আচ্ছা, তাহলে এই বয়েজ টেরাস তো বস্তির বালকদের মতোই। এখানে যে আমরা একটা পিকচার দেখছি, যে এই যে ভদ্রলোকে মানে খুব চিল্লাপাল্লা করতেছে না। আচ্ছা, তাহলে বয়েস্টারাস মানে হচ্ছে বস্তির যে বালকরা তাদের মতোই আমরা মনে রাখতে পারি। বয়েস্টারাস মানে হচ্ছে হইচই করা। বলছে এনার্জেটিক অ্যান্ড চেয়ারফুল। চেয়ারফুল মানে আমরা জানি যে আনন্দ, হ্যাঁ, উল্লাস, এরকম কিছু কিছু বোঝায়। আবার এটাকে আমরা বলতে পারি নয়জি, হ্যাঁ, এই জিনিসটাকে আমরা অনেক সময় নয়জিও বলতে পারি। যখন কোলাহলপূর্ণ থাকে তখন আমরা এটাকে বলি নয়জি। হ্যাঁ, দিস প্লেস ইজ নয়জি, এরকম ভাবে কিন্তু আমরা বলে থাকি। আচ্ছা, তাহলে এই যে হইচইপূর্ণ বা চেয়ারফুল, এটা শব্দের শেষে যেমন এফ ইউএল আছে, তখন আমরা বুঝতে পারি এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, মনে রাখতে হবে, আমরা যদি কখনো কোনো একটা শব্দ দেখি এবং সেই শব্দের সিনোনিমটা খুঁজি, বেশিরভাগ ক্ষেত্রে ওই শব্দটা দিয়ে ওই পার্টস অফ স্পিচই তার সিনোনিম হবে। অর্থাৎ বয়েস্টারাস সিনোনিম মানে জানি আমরা একই রকম শব্দ, এটার সিনোনিম হচ্ছে চেয়ারফুল। এই চেয়ারফুল অ্যাডজেক্টিভ, আবার বয়েস্টারাসও কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে এখানে যেটা বললাম যে বয়েস্টারাস যে শব্দটা আছে এখানে, এটা দ্বারা বোঝাচ্ছে নয়জি বা এনার্জেটিক। আর এটার মনে রাখার কৌশল হচ্ছে বস্তির যে ছেলেরা তারা হচ্ছে বয়েস্টারাস। হ্যাঁ, ওকে। আচ্ছা, এখন এই অ্যাডজেটিভের নাউন ফর্মটা কি? আমরা জানি নাউন শব্দের শেষে এন ই ডাবল এস টি আই ও এন সি আই সি ওয়াই টি ওয়াই এগুলো যুক্ত করে নাউন করা হয়। এটার সাথে এন ই ডাবল এস যুক্ত করে এটাকে নাউন করছে। আর আমরা জানি এই যে বয়েস্টারাস যেহেতু একটা অ্যাডজেটিভ, আর অ্যাডজেটিভের সাথে এলওয়াই যুক্ত দিলেই যুক্ত করলে এটা অ্যাডভার্ব হয়ে যায়, মানে খুবই সহজ। ওকে, বয়েস্টারাসলি, তাহলে এটা হয়ে গেছে আমাদের অ্যাডভার্ব। আচ্ছা, এই ওয়ার্ডটার আমরা একটু অ্যাপ্লিকেশন দেখবো এবং আমরা এই অ্যাপ্লিকেশনের সাথে সাথে আমরা কিছু গ্রামার শেখারও চেষ্টা করব, যাতে করে আমরা এটাকে সেন্টেন্সের মধ্যে খুব সহজে অ্যাপ্লাই করতে পারি। এখানে বলছে দ্য চিলড্রেন ওয়ার বয়েস্টারাস। এখানে এই যে ওয়ার যে শব্দটা আছে, ওয়ার কি বলে আমরা একটা বি ভার্ব। আমরা জানি এম ইজ আর, ওয়াজ ওয়ার, এগুলাকে সাধারণত বেসিক্যালি বি ভার্ব বলা হয়, ঠিক না? আচ্ছা, মনে রাখতে হবে বেশিরভাগ ক্ষেত্রেই বি ভার্বের পরে যে শব্দটা থাকে সেটা হচ্ছে একটা অ্যাডজেটিভ। তাহলে আমরা শিখলাম এখানে দ্য চিলড্রেন ওয়ার বয়েস্টারাস, অর্থাৎ এই বয়েস্টারাস শব্দটা এখানে অ্যাডজেটিভ হিসেবে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ বি ভার্বের পরে তার অবস্থান। ওকে, এটা দ্বারা আমরা বুঝবো কি হইচই বা এনার্জেটিক কিছু একটা বোঝাবে। আচ্ছা, ডেলিভারেট, এই লোকটা এখানে কি করতেছে একটু দেখি, দেখি একটু বলার ট্রাই করো তো। দেখে মনে হচ্ছে চিন্তায় আছে লোকটা, কোনো চিন্তায় কিছু না আছে না? ভাবতেছে। হ্যাঁ, ভাবতেছে, তার মানে হচ্ছে তুমি যখন ভেবে ভেবে কিছু করবা তখনই হচ্ছে ডেলিভারেট। অর্থাৎ আমরা তো কোনো প্রোডাক্ট ডেলিভার করি, ঠিক না? ডেলিভার করার আগে আমরা কি করি? অসংখ্যবার কিন্তু ভাবি এটার প্রোডাকশন যে কোয়ালিটি আছে, প্রোডাক্টের যে কোয়ালিটি আছে সেটা আমরা চেক করি। আমরা মাঝে মাঝে এটাকে ইনভেস্টিগেশন করি, হ্যাঁ। তারপরে কিন্তু আমরা ডেলিভার করি। যদি আমরা এটা না করে ডেলিভার করে দিই, তাহলে কিন্তু আমাদের প্রোডাক্টের রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে অথবা রিটার্ন হওয়ার একটা পসিবিলিটি থাকে। তাহলে এটাকে আমরা মনে রাখবো যে ডেলিভারি করার আগে যেটা করা হয় সেটা হচ্ছে ডেলিভারি। কি বোঝা গেছে কথা? হ্যালো? জি ভাইয়া। জি ভাইয়া, বুঝতে হ্যাঁ, আচ্ছা, পেরেছি। বুঝছো তো? তার জি মানে ভাইয়া হচ্ছে, বুঝতে পারছি। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। তার মানে হচ্ছে আমরা ডেলিভারি
করার আগে যেটা আমরা করি সেটা হচ্ছে ডেলিভারেট, অর্থাৎ আমরা চিন্তা করি। বলছে ডান কনসিয়াসলি অ্যান্ড, অর্থাৎ আমরা খুব সতর্কতার সাথে কোনো একটা কাজ করে থাকি, তখনই হচ্ছে এটা ডেলিভারেট হয়। আচ্ছা, তাহলে এই ডেলিভারেট আসলে এই শব্দটা একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড, ইচ্ছাকৃত ভাবে বোঝাচ্ছে বা ধীরস্থির ভাবে যখন কোনো কিছু করা হয় তখনই এটাকে বলা হয় ডেলিভারেট। এটা কিন্তু আবার ভার্ব হিসেবেও ইউজ করা যায়। আমরা জানি কোনো একটা শব্দ যেমন ওয়াটার, এই ওয়াটারকে কিন্তু আমরা কি জানি, একটা নাউন, ঠিক না? ওয়াটার অর্থ পানি, ঠিক না? এম আই রাইট? ওয়াটার অর্থ জি আমরা কি জানি, হ্যাঁ, পানি, ঠিক না? আচ্ছা, পানি কিন্তু এই ওয়াটার কিন্তু কখনো কখনো ভার্ব হিসেবে ইউজ করা হয়, যেমন আই ওয়াটার দ্য গার্ডেন। এখানে ওয়াটার কিন্তু আই ওয়াটার দ্য গার্ডেন, এখানে ওয়াটার ভার্ব। ভার্ব আবার দিস ইজ দ্য ওয়াটার পট, এখানে কিন্তু ওয়াটার কিন্তু আমাদের দিস ইজ আ ওয়াটার পট, এই অ্যাডজেক্টিভ ওয়াটার হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, রাইট? আচ্ছা, তাহলে কোনো একটা শব্দ কখনো আমাদের অ্যাডজেক্টিভ হতে পারে, কখনো আবার ভার্বও হতে পারে। হ্যাঁ, এটা অস্বাভাবিক কিচ্ছু না, এটা একেবারেই স্বাভাবিক একটা বিষয়। ওকে, আচ্ছা, তাহলে এখানে বলছে অ্যাডজেক্টিভ, যেমন হচ্ছে এখানে দেখো ইচ্ছাকৃত অথবা ধীরস্থির ভাবে। এই অ্যাডজেক্টিভ ফর্মটা যখন আমাদের অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করব, তখন এখানে দেখো ওই যে ওয়ার একটা বিভার্ব, আর এই বিভার্বের পরে আসছে ডেলিভারেট। তার মানে এখানে একটা অ্যাডজেক্টিভ হিসেবে এই শব্দটা ব্যবহার করা হয়েছে। কিন্তু আমি যদি বলি টু ডেলিভারেট, আচ্ছা, এখানে কি কেউ বলতে পারবা যে আসলে এখানে এই সেন্টেন্সের মধ্যে ফাইনাইট ভার্ব কোনটা? Deliberate. ডেলিভারেট ডেলিভারেট টু ফাইনাল ভাই। ডেলিভারেট ডেলিভারেট ফাইনাইট ভার্ব। তাহলে এই যে দেখো ডেলিভারেটের আগে কি আছে একটা, দেখছো এখানে? ওট হুম, তো কি আছে টু এখানে? প্লাস ভার্ব ভাই। ভাই এখানে বুঝতে হবে নিড, তাহলে এটা নিড নিড ফাইনাইট ভার্ব। নিড হবে হ্যাঁ, তাহলে নিড ভাই নিড। ফাইনাইট ভার্ব, ভেরি গুড। হ্যাঁ, নিড ফাইনাইট ভার্ব। ডেলিভারেট, টু ডেলিভারেটের ডেলিভারেট সাথে টু আছে ইনফিনিটি। হ্যাঁ, ইনফিনিটিভ, টু প্লাস ভি ওয়ান, এটা হচ্ছে ইনফিনিটিভ। কিন্তু দেখো এই টু এর পরে আমরা জানি টু প্লাস ভি ওয়ান মানে হচ্ছে টু প্লাস ভি ওয়ান। এখানে এই টু প্লাস ভি ওয়ান মানে হচ্ছে ভার্বের বেস ফর্ম বসে। তার মানে এই ভার্বটা কিন্তু এখানে, এটা কিন্তু ডেলিভারেট শব্দটা এটা এই জায়গায় ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, আর টু প্লাস ভি ওয়ান হওয়ার কারণে মূলত এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, কিন্তু এখানে নিড হচ্ছে এখানে মূল ভার্বের কি বা ফাইনাইট ভার্ব। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন এটার নাউন ফর্মটা কি? নাউন ফর্মটা হচ্ছে TION। আমরা যখন এটার সাথে TION যোগ করব তখন এটা নাউন হয়ে যাবে। আর যখন এটার সাথে আমরা ওই যে অ্যাডজেক্টিভ বলছি না, এই অ্যাডজেক্টিভের সাথে যদি LY যুক্ত করে দিই তখনই আমাদের এটা অ্যাডভার্ব হয়ে গেছে। তাহলে আমরা শিখলাম ডেলিভারেট ইজ আ অ্যাডজেক্টিভ অ্যান্ড অলসো ভার্ব, but if the word can be converted into noun by adding TION with the word, okay, and also it can be converted into adverb by adding LY at the end of this word. আচ্ছা, তাহলে শেষে যদি আমরা অ্যালয় যুক্ত করি তখনই আমাদের এটা অ্যাডভার্ব হয়ে যাবে। আচ্ছা, তারপরে আমরা যে শব্দটা দেখছি এটার নাম হচ্ছে লিম্পিড। আচ্ছা, লিকুইড মানে কি বলতো? লিকুইড তরল। তরল হ্যাঁ, তরল জাতীয় কিছু একটা। লিকুইড মানে তরল জাতীয় কিছু একটা। ঠিক লিম্পিডও কিন্তু তরল জাতীয় কিছু একটাকেই বোঝাচ্ছে। অর্থাৎ এখানে লিম্পিড বলতে আমরা স্বচ্ছ, পরিষ্কার, নির্মল, স্পষ্ট কিছুকে আমরা মিন করি। যেমন এখানে আমরা যদি ধরি এই যে আমাদের যে ওয়াটার আছে, হ্যাঁ, লেকের ওয়াটার, এই ওয়াটারটা কিন্তু অনেক স্বচ্ছ, পরিষ্কার, একদম ক্লিন। এই কারণে আমরা এটাকে বলতে পারি লিম্পিড। ওকে, তার মানে হচ্ছে লিম্পিডকে আমরা কার সাথে কম্পেয়ার করব? লিকুইডের সাথে কম্পেয়ার করব। অর্থাৎ লিকুইড আর লিম্পিড অলমোস্ট সিমিলার ওয়ার্ড। ওকে, আচ্ছা, তাহলে বলছে কমপ্লিটলি ক্লিয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট। আমরা জানি ট্রান্সপারেন্ট মানে হচ্ছে যেটা একেবারে স্বচ্ছ, যেটা দেখা যায়। হ্যাঁ, যেমন হচ্ছে তুমি যখন উপর দিকে তাকাবা তখন নিচ একদম তলা পর্যন্ত এটা দেখা যায়, এরকম ভাবে স্বচ্ছ থাকে এটা। ওকে, তাহলে এখানে যেটা লিম্পিড যেহেতু বলছে এখানে পরিষ্কার বা স্বচ্ছ, স্পষ্ট, এটা নর্মালি বোঝা যাচ্ছে দ্য ওয়ার্ড ইজ অ্যান অ্যাডজেক্টিভ, এবং এই শব্দটার নাউন ফর্ম TY যুক্ত করে করা হয় স্বচ্ছতা। আর এটার অ্যাডভার্ব হচ্ছে ওই যে যে অ্যাডজেক্টিভ শব্দের সাথে অ্যালয় যুক্ত করে এটার অ্যাডভার্ব করা হয়। আচ্ছা, তাহলে এটার অ্যাপ্লিকেশনটা কি আমরা একটু দেখি। এখানে বলা হচ্ছে ওয়াটার, তার আগে আমরা একটা লিম্পিড বসাইছি। তাহলে আমরা জানি অ্যাডজেক্টিভ বেসিক্যালি মডিফাই করে কাকে? নাউনকে, ঠিক না? নাউন হ্যাঁ, আচ্ছা, এখন এটা কি জানি আমরা যে অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে, কিন্তু কয় ধরনের কয় ভাবে মডিফাই করে? এটা কি জানি? দুই ভাবে, ঠিক না? একটাকে বলে প্রি মডিফায়ার, আর একটার নাম কি?
পোস্ট মনে মডিফায়ার। আছে? পোস্ট মডিফায়ার, ভেরি গুড। পোস্ট মডিফায়ার, প্রি মডিফায়ার আরেকটা নাম হচ্ছে পোস্ট মডিফায়ার। প্রি মডিফায়ার মানে হচ্ছে when we use the word before a noun or when we use an adjective before a noun, this is called a pre modifier. But if we use the adjective word after the noun form, it must be called পোস্ট must be called মডিফায়ার। পোস্ট মডিফায়ার। হ্যাঁ, পোস্ট মডিফায়ার। ওকে, আচ্ছা। তাহলে প্রি মানে হচ্ছে পূর্বে, যখন এটা নাউনের আগে বসছে তখন এটা নাউনকে মডিফাই করছে, তখন এটা অ্যাডজেক্টিভ হিসেবে এখানে ইউজ করা হয়েছে। আচ্ছা, এখানেও আমরা আর্টিকেল এর পরে দুইটা শব্দ দেখছি। আমরা কিন্তু একটা কমন জিনিস শিখে নিব। যদি কখনো আর্টিকেলের পরে দুইটা শব্দ থাকে, অর্থাৎ এই আর্টিকেল প্লাস দুইটা শব্দ, এই যে দুইটা শব্দ, তখন প্রথম শব্দটাকে বলবো আমরা অ্যাডজেক্টিভ, পরেরটাকে বলবো আমরা নাউন। বিকজ কারণ কি? কারণ হচ্ছে আমরা জানি নাউনকে মডিফাই করে কি অ্যাডজেক্টিভ, ঠিক না? জি ভাইয়া। হ্যাঁ, এই কারণে আমাদের মূলত হচ্ছে এটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ, তারপরের শব্দটাকে বলবো আমরা নাউন। ওকে, আচ্ছা। তাহলে আমরা শিখলাম লিম্পিড। লিম্পিড কার সাথে তুলনা করতে পারি আমরা বলতো? লিকুইডের সাথে, ঠিক না? লিকুইড। হ্যাঁ, লিকুইড মানে তরল, আর তরল জিনিসটা এখানে যেটা আছে এটা হচ্ছে স্বচ্ছ, ঠিক আছে, ক্লিয়ার। হ্যাঁ, ওকে, আচ্ছা। এই লোককে দেখে কি মনে হচ্ছে? হ্যাঁ, ওদের চাকমা। আচ্ছা, যাই হোক চাকমক আর যাই হোক, কিন্তু তার যে মানে চেহারার যে কাঠামো, হ্যাঁ, বা ধরন, সেটা দেখে বোঝা যাচ্ছে মানে সে হয়তো একটা ভাব নিয়ে আছে, ঠিক না? হ্যাঁ, অথবা হচ্ছে মানে ছোট ছোট বাচ্চারা কিন্তু খুব খিটখিটে হয়। হ্যাঁ, বোঝা যাচ্ছে হয়তো সে অনেক খিটখিটে মেজাজ। বাচ্চাদের চিমটি কাটলে এরকম করে। হ্যাঁ, হ্যাঁ, বাচ্চাদের চিমটি কাটলে এরকম করে ওরা। আচ্ছা আচ্ছা, রাইট, ওকে। তার মানে হচ্ছে চিমটি কাটলে সে অশান্ত হয়ে যায়, হ্যাঁ, অথবা হচ্ছে তার ভিতরে একটা জগরাটে ভাব আসে, অথবা খিটখিটে মেজাজ শো করে। হ্যাঁ, এই কারণে আমরা বলি যে ফ্র্যাকচার। আচ্ছা, ফ্র্যাকচার যে শব্দটা আছে, এটাকে আমরা ফ্র্যাকচারের সাথে তুলনা করতে পারি। ফ্র্যাকচার, ডু ইউ নো দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্র্যাকচার? ফ্র্যাকচার মানে কি জানি আমরা? ফ্র্যাকচার, আহত হওয়া মেবি। ফ্র্যাকচার মানে ভেঙে যাওয়া। হ্যাঁ, ওই যে বলে না যে তার ফ্র্যাকচার হয়েছে, মানে হয়তো পা ভেঙে গেছে, হাত ভেঙে গেছে, অথবা কোনো কিছু যখন ভেঙে যায় তখন আমরা বলি যে ফ্র্যাকচার। ওকে, বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, তাহলে ধরো তোমার ফ্র্যাকচার হয়েছে, আল্লাহ না করুক এখানে কারো ফ্র্যাকচার হয়েছে, তাহলে ফ্র্যাকচার হইলে বলো তো সে কি ভালো থাকবে নাকি খিটখিটে হয়ে যাবে, সে অশান্ত হয়ে যাবে? অবশ্যই অশান্তি হয়ে যাবে। খিটখিটে হয়ে যাবে, অশান্ত বিরক্তিকর। হয়ে যাবে, রাইট। তাহলে আমরা ফ্র্যাকচার কে মনে রাখবো কার সাথে? ফ্র্যাকচার, 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 ফ্র্যাকচার। ফ্র্যাকচার। হ্যাঁ, ফ্র্যাকচারটা কি আমাদের একটা ওয়ার্ড না? কি বলো তোমরা? মানে ফ্র্যাকচার, ফ্র্যাকচার কি শোনো না নাকি? এটা তো একেবারে কমন জি ওয়ার্ড, ঠিক ভাইয়া না? শুনছি তো। জি ভাইয়া, হ্যাঁ, অ্যাক্সিডেন্ট ফ্র্যাকচার হলে বেশি শোনা ভেরি যায়। কমন ওয়ার্ড। ওকে, দ্য ওয়ার্ড ইজ ভেরি কমন। এটা খুবই একটা কমন ওয়ার্ড, ফ্র্যাকচার। ওকে, আচ্ছা। তাহলে এই যে দেখো ফ্র্যাকচার যে শব্দটা আছে, এই ফ্র্যাকচার শব্দ দিয়ে আমরা মনে রাখতে পারি ফ্র্যাকচার, অর্থাৎ ফ্র্যাকচার হলে যেমন মানুষ জগড়াটে, খিটখিটে এরকম হয়ে যায়, ঠিক তেমনি ভাবে ফ্র্যাকচার, ফ্র্যাকচার যে ওয়ার্ডটা আছে এটা দ্বারা মনে রাখবো এটা জগড়াটে বা খিটখিটে। ওকে, আচ্ছা, জগড়াটে খিটখিটে এটা দ্বারা কিন্তু মানুষের একটা দোষ বা গুণ এরকম কিছু একটা বোঝাচ্ছে, ঠিক না? আর আমরা জানি অ্যাডজেক্টিভ কাকে বলে? আমরা জানি যে শব্দগুলো দ্বারা দোষ, গুণ, অবস্থার সংখ্যা ইত্যাদি প্রকাশ করে। অর্থাৎ এই খিটখিটে দ্বারা একটা অবস্থা হতে পারে অথবা একটা দোষ হতে পারে, তখন আমরা এটাকে বলি যে একটা অ্যাডজেক্টিভ। ওকে, আচ্ছা, তাহলে এই অ্যাডজেক্টিভ এর ইউজটা আমরা একটু দেখি। দেখো এখানে ফ্র্যাকচার চাইল্ড, এই যে চাইল্ড ইজ এ নাউন ওয়ার্ড, এটা হচ্ছে একটা নাউন, আর এই নাউনের আগে বসছে আমাদের এই অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা। হ্যাঁ, তার মানে এই নাউনটাকে মডিফাই করার জন্য এখানে বসছে। ঠিক তেমনি ভাবে এখানে দেখো বিকেম ফ্র্যাকচার, এখানে বিকেম দ্বারা কাকে বোঝাচ্ছে? যে হি কে বোঝাচ্ছে। হ্যাঁ, অর্থাৎ এই হি কে মডিফাই করছে। তাহলে বলো তো হি এর পরে যে আমার অ্যাডজেক্টিভটা বসছে, এই অ্যাডজেক্টিভটা এটা কি ফ্রি নাকি পোস্ট মডিফায়ার? ফ্র্যাকচার, এটা পোস্ট মডিফায়ার।
কাকে মডিফাই করছে এখানে এই সেন্টেন্সে দেখি বলো তো। he কে মডিফাই হিকে, করছে। ভেরি গুড। হিকে মডিফাই করছে এখানে, হি বিকেম ফ্র্যাকচাস। হ্যাঁ, তার মানে হচ্ছে এটা হি কে বোঝাচ্ছে। আচ্ছা, দেন আমাদের যে শব্দটা আছে এটার নাম হচ্ছে পেরিলাস। পেরিলাস অর্থাৎ বলছে ফুল অফ ডেঞ্জার অর রিস্ক। মানে আমরা যখন কোনো এরকম একটা জায়গায় কাজ করব, যেমন হচ্ছে তোমার যে সুইচ বোর্ড না, এরকম জায়গায় যখন কাজ করি সেখানে কি অনেক কিছু ডেঞ্জারাস জিনিস থাকে না? এখানে কি সহজে আমরা কাজ করতে পারি? দেখো তো এই পিকচারটা দেখে কিছু বুঝতেছো? জি ভাই, এখানে জি ভাইয়া, ডেঞ্জারাস কিছু আছে। ওদের এখানে কাজ করতেছে। হ্যাঁ, তাহলে সে রিস্ক নিয়ে কাজ করতেছে, মানে একটা ডেঞ্জারাস জোন এটা, ঠিক আছে? তাহলে ফুল অফ ডেঞ্জার অর রিস্ক দ্বারা বোঝাচ্ছে পেরিলাস। অর্থাৎ পেরিলাস শব্দটা দ্বারা আমরা কি বুঝবো? বিপজ্জনক বুঝবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ বা ভয়ঙ্কর কিছু একটা, এটাকেও কিন্তু আমরা আহ কি বলে অ্যাডজেক্টিভ হিসেবে ধরে নিই। হ্যাঁ, এখানে দেখো, এটার যদি নাউন ফর্মটা আমরা বলি যে ফেরিল। ফেরিল মানে খুব সহজে মনে রাখবো, ফেরিল থেকে কিন্তু মূলত পেরিলাস। এটা মূলত নাউন থেকে হচ্ছে অ্যাডজেক্টিভটা তৈরি হয়েছে। হ্যাঁ, নাউন শব্দের সাথে যখন ও ইউএস, মনে রাখবা বেশিরভাগ শব্দের সাথে যখন ও ইউএস থাকে, এফ ইউএল থাকে, এএল থাকে, তখন এগুলাকে অ্যাডজেক্টিভ হিসেবে ধরা হয়। হ্যাঁ, তাহলে এই ফেরিলাস এই শব্দটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, এবং এটার এই অ্যাডজেক্টিভের সাথে যখন অ্যালয় যুক্ত করবে তখনই এটা অ্যাডভার্ব হয়ে যাবে। আর এটার নাউন ফর্মটা হচ্ছে পেরিয়াল। তাহলে এটার ভার্ব ফর্মটা কি? আসলে এই শব্দগুলোর ভার্ব খুব বেশি একটা ইউজ করে না। হ্যাঁ, এই কারণে এখানে ভার্ব ফর্মটা দেওয়া হয় নাই। আচ্ছা, এই জায়গায় দেখো আর্টিকেল এ, এর পরে এই শব্দটা ইউজ করা হয়েছে। জার্নি হচ্ছে একটা নাউন, অর্থাৎ এই জার্নি যে শব্দটা আছে, জার্নিটাকে মডিফাই করার জন্যই মূলত হচ্ছে এই ফেরিলাস শব্দটা ইউজ করা হয়েছে। তাহলে বলছে কি এখানে, তারা বিপজ্জনক যাত্রা, বিপজ্জনক, ডেঞ্জারাস। ফেরিলাস মানে হচ্ছে ফেরিলাস, ডেঞ্জারাস। আমরা ফেরিলাস কে তুলনা করতে পারি কিসের সাথে বলো তো? হ্যালো, হ্যাঁ, পেরিলাস সুইচ শব্দটাকে বোর্ডের কিসের সাথে, সাথে তুলনা করা যায়? সুইচ বোর্ড, মিটার বোর্ড। Dangerous. ডেঞ্জারাস, ডেঞ্জারাস, পেরিলাস, ডেঞ্জারাস। Dangerous. জি। হ্যাঁ, ডেঞ্জারাস। ওকে, তাহলে যেটা পেরিলাস সেটা হচ্ছে ডেঞ্জারাস। মানে ডেঞ্জারাস বলে না, দিস ইজ ডেঞ্জারাস থিংস। হ্যাঁ, মানে হচ্ছে বিপজ্জনক, বুঝতে পারছো? তাহলে এই যে পেরিলাস ও ইউএস, ডেঞ্জারাস ও ইউএস, সেম কিন্তু সিমিলার, কাছাকাছি ওয়ার্ড। তাহলে যখন কোন একটা শব্দ মুখস্থ করবা তখন তার কাছাকাছি আরেকটা ওয়ার্ড দিয়েও কিন্তু মনে রাখা যায়। কথা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখানেও দেখো ইজ হচ্ছে একটা বিভার্ব। এই যে ইজ হচ্ছে একটা বিভার্ব, আমরা জানি বিভার্বের পর অ্যাডজেক্টিভ থাকে, তখন এখানে আমরা এই শব্দটাকে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করছি। ওকে, আচ্ছা, এখানে দেখো র্যাপশাস শব্দটা খুবই একটা চমৎকার শব্দ। এটা দ্বারা বোঝাচ্ছে আচ্ছা, এই পিকচারটা দেখে কি বোঝাচ্ছে বলো তো? টাকা খাওয়ার জন্য হা করে আছে। মানে হ্যালোবি শুধু মানুষ টাকা টাকা আছে। করে? হ্যাঁ, হ্যাঁ, মানে হ্যাঁ। হ্যালোবি মানুষ। টাকার জন্য অনেক লোভ আছে তার, সবসময় টাকা আচ্ছা, টাকা তার করে। মানে হচ্ছে, হ্যাঁ, শুধু টাকা টাকা করে নাকি? এই যে আমাদের কিছু লোক ছিল না যারা শুধু এরকম টাকা টাকা করতো, ঠিক আছে, তারা তো এখন নাই আর। তাহলে এটা দ্বারা এটাই বোঝাচ্ছে আসলে র্যাপচার মানে হচ্ছে, র্যাপ শব্দের অর্থ দ্বারা বোঝাচ্ছে হচ্ছে লোভী। হ্যাঁ, যারা লোভী তারাই কিন্তু র্যাপচার। তাহলে এই র্যাপশাস মানে হচ্ছে লোভী। আর লোভী বা লুণ্ঠন প্রবণ, এটা দ্বারা আমরা নর্মালি বুঝতে পারি এটা মানুষের একটা দোষ অথবা গুণ। হ্যাঁ, এরকম কিছু একটা প্রকাশ করে, এই কারণে এটাকে অ্যাডজেক্টিভ হিসেবে ধরা হয়। কিন্তু এটা যে অ্যাডজেক্টিভ, আর কোনো উপায় আছে বোঝার? একটু আগে আমি বলছি, দেখি বলতো। ও ইউএস, ওইটা দেখে বোঝা যায়। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, শব্দের শেষে যেটা যুক্ত হয় সাফিক্সে ও সেটাকে ইউএস। ফার্স্টে ও সাফিক্স না? ইউএস আছে। হ্যাঁ, সাফিক্স। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। শব্দের শেষে যেটা যুক্ত হয় আমরা সেটা বলি সাফিক্স। আমরা কিন্তু বেসিক্যালি সাফিক্স দিয়ে কোন একটা পার্টস অফ স্পিচকে আইডেন্টিফাই করি। হ্যাঁ, পার্টস অফ স্পিচকে আইডেন্টিফাই করার অনেকগুলো, দেয়ার আর মেনি মেথডস টু আইডেন্টিফাই পার্টস অফ স্পিচ। সাফিক্স এন্ড প্রিফিক্স ইজ ওয়ান অফ দেম। ওকে, তুমি অনেকগুলা মেথড ফলো করতে পারো পার্টস অফ স্পিচকে আইডেন্টিফাই করার। এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ সেটা বুঝতে পারা যায় অনেকভাবেই। তবে শব্দের শেষে যদি ও ইউএস থাকে, এটা হচ্ছে অন্যতম একটা উপায়। অর্থাৎ এটাকে বলি আমরা সাফিক্স, তখন আমরা বুঝতে পারি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, আমরা যে বললাম যে এই র্যাপশাস শব্দটা যে অ্যাডজেক্টিভ, এটা আমরা কেন শিখবো যে এটা অ্যাডজেক্টিভ? কেউ বলতে পারবা? এটা জানা দরকার। ইউ হ্যাভ টু নো দ্য ওয়ার্ড হুইচ টাইপ অফ পার্টস অফ স্পিচ। ওকে,
এটা কেন জানতে হবে বলো তো? কারণ ভাই এটা হলো একটা দোষ গুণ বোঝাচ্ছে যেহেতু লোভী। হ্যাঁ, না ঠিক আছে, এটা দুষ্গুণ বোঝাচ্ছে, এটা অ্যাজিটিভ, এটা দ্বারা লুবি সবই তুমি বুঝলা, কিন্তু এটা যে অ্যাজিটিভ এটা ইউ হ্যাভ টু নো দিস, তোমাকে জানতে হবে, কেন জানতে হবে, হোয়াই। এটার ব্যবহার স্ট্রাকচার অনুযায়ী বসাতে পারি যাতে সেই জন্য Right. But if we সেন্টেন্সের don't কোথায় বসাবো। know the persuasive speech, actually we can't use the word in proper place. Okay, so if you want to use the word in a correct place or proper place, you need to know the persuasive speech. For an example, দেখো এই যে বিজনেসম্যান, এই শব্দটা কিন্তু একটা নাউন। আমরা জানি নাউনকে কিন্তু মডিফাই করেছে অ্যাডজেক্টিভ, আর এই কারণে কিন্তু এই অ্যাডজেক্টিভটা নাউনের আগে বসাইছি। কিন্তু আমরা যদি এটা না জানি যে এটা যদি আমরা যদি মনে করি যে কথার কথা এটা আমাদের অ্যাডভার্ব, তাহলে কিন্তু এখানে তার অবস্থান থাকবে না, এখানে রাখাটা সেটা ভুল, সেটা ইনকারেক্ট। ওকে, সো আমরা যদি পার্সিভ স্পিচ গুলা জানতে পারি যেটা কোন ধরনের পার্সিভ স্পিচ, তাহলে তাকে তার যে অবস্থান, তার যে সঠিক জায়গা প্লেস, সেখানে আমরা এটাকে রাখতে পারবো। কথা কি বুঝতে পারছি তো নাকি? জি ভাই। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা এই কারণেও মূলত হচ্ছে আমরা পার্সিভ স্পিচ গুলো শিখে নিব, যে পার্সিভ স্পিচ গুলার মাধ্যমে আমরা জানতে পারবো যে এটা আসলে কোন ধরনের পার্সিভ স্পিচ এবং এটার অবস্থানটা কোথায় হবে। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমরা দেখছি এটার নাউন ফর্মটা হচ্ছে টি ওয়াই যুক্ত করে, এবং হচ্ছে এটাতে এল ওয়াই যুক্ত করে, যে অ্যাডজেক্টিভের সাথে আমরা এল ওয়াই যুক্ত করে এটাকে অ্যাডভার্ব করে ফেলছি। আচ্ছা, তাহলে এখানেও আমাদের এই যে যেটা দেখলাম আমরা একটা নাউনের আগে আমরা এই শব্দটাকে বেসিক্যালি ইউজ করবো। ওকে, আচ্ছা, বেলিজারেন্ট, বেলিজারেন্ট, ওকে, বেলিজারেন্ট, এটা শব্দটা দ্বারা বোঝাচ্ছে অ্যাংরি অ্যান্ড বিটার, মানে হচ্ছে অ্যাংরি মানে কি জানি আমরা, রাগান্বিত না? হ্যাঁ, এই যে এই জিনিসটা দ্বারা কি বোঝাচ্ছে, কোনো একজন সে ফাইট করবে। হ্যাঁ, এই ফাইটিং এর কি বলে, ওই যে আমাদের যে সমন্বয়ক যারা আছে ওরা বলছে না যে আমরা শেষ পর্যায়ে এরকম চিন্তা করছে যে প্রয়োজনে আমরা অস্ত্র তুলে নিব হাতে, তার মানে হচ্ছে তারা একটা আক্রমণাত্মক অথবা যুদ্ধপ্রবণ অবস্থায় চলে গিয়েছিল। হ্যাঁ, তার মানে তারা খুবই এংরি ছিল, তাদের কারণ হচ্ছে তাদেরকে হত্যা করা হচ্ছিল, তাদেরকে বিভিন্ন ধরনের জুলুম নিপীড়ন সহ্য করতে হয়েছিল। হ্যাঁ, এ কারণে তারা অনেক এংরি ছিল। তাহলে আমাদের মনে রাখতে হবে যে বেলিজারেন্ট, বেলিজারেন্ট যে শব্দটি রয়েছে এটা দ্বারা আমাদের কি বোঝাচ্ছে, কোনো একটা ঝগড়াটে ভাবকে বোঝাচ্ছে, অথবা আক্রমণাত্মক কিছু একটাকে বোঝাচ্ছে। ওকে, আচ্ছা, এখন এই বেলিজারেন্ট, এই বেলিজারেন্টটা তো নর্মালি আমরা অ্যাডজেক্টিভ, অথবা যেহেতু এখানে ইএনটি আছে, শব্দের শেষে ইএনটি থাকলে কিন্তু এটা নাউন ফর্ম হিসেবে ইউজ করা হয়, তখন এটাকে আমরা নাউন হিসেবে ইউজ করতে পারি। এটা তার মানে হচ্ছে আমরা একটু আগে বলছিলাম যে কোনো একটা শব্দকে কখনো অ্যাডজেক্টিভ অথবা কখনো নাউন, দুইটা ফর্ম ইউজ করে। এটার আরেকটা ফর্ম আছে কিন্তু সিওয়াই অথবা ইএনসি দিয়ে, এগুলোও কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে। ওকে, আচ্ছা, তাহলে অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব তো নর্মাল, যেহেতু শব্দটা আমাদের এটা একটা অ্যাডজেক্টিভ, এটার সাথে আমরা অ্যালয় যুক্ত করে এটাকে আমরা অ্যাডভার্ব করে ফেলতে পারবো। তাহলে হি বিকেম বেলিজারেন্ট, ওই যে আগের মতোই যে বিকেম। আচ্ছা, বিকাম, বিকাম, আমরা জানি বিকাম শব্দটা কিন্তু আমাদের ভার্বের পাস্ট ফর্ম, ঠিক না? তাহলে এই বিকামকে কিন্তু কোন ধরনের ভার্ব বলে এটা কি জানো তোমরা? হুম, আমাদের ভার্ব গুলাকে কিন্তু অনেক ভাবে ভাগ করছে, ফাইনাইট, নন ফাইনাইট, ফাইনাইট ভার্বের মধ্যে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, লিঙ্কিং, এভাবে কিন্তু অনেক ভাবে ভাগ করা। হ্যাঁ, তো এই বিকাম যে শব্দটা আছে এটার বি টু পাস্ট ফর্ম হচ্ছে বিকেম, এগুলাকে কিন্তু লিঙ্কিং ভার্ব বলে, মানে হচ্ছে এটা সাবজেক্ট সম্পর্কে, দেখো এই যে অতিরিক্ত এই শব্দগুলো আসলে নর্মালি একটা সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। অর্থাৎ হিটা কেমন, হি হচ্ছে বেলিজারেন্ট। ওকে, হি হচ্ছে কি, বেলিজারেন্ট, মানে হচ্ছে সে হচ্ছে একটা ঝগড়াটে। আফটার ড্রিঙ্কিং টু মাচ, অর্থাৎ হচ্ছে সে টু মাচ, অতিরিক্ত ড্রিঙ্কিং করার কারণে সে কি হয়ে গেল, আক্রমণাত্মক হয়ে উঠলো। ওকে, আচ্ছা, তাহলে এটার যে নাউন ফর্ম, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বিয়াল যে ফর্ম গুলা রয়েছে এটাও আমরা একটু দেখবো, বেলিজারেন্ট। ওকে, আচ্ছা, ডিস্ট্রেসড, আচ্ছা, এই পিকচারটা দেখে আমরা কি বুঝতে পারি বলতো? অনেক চিন্তিত, হতাশ, চিন্তিত আছে কোনো হ্যাঁ, বিষয়ে। সে দুশ্চিন্তা আছে, তার কোনো ক্ষতি হয়ে গেছে। অনেক চিন্তিত আচ্ছা, মনে হচ্ছে। আচ্ছা, আচ্ছা, ওকে, ফাইন। দেখো, স্ট্রেস নিলেই কিন্তু মানে মানুষ ডিস্ট্রেসড হয়ে যায়। তুমি যত বেশি স্ট্রেস নিবা, মানে প্রেসার যত বেশি নিবা, স্ট্রেস যত বেশি নিবা, তোমার লাইফে কিন্তু ডিস্ট্রেসড তত বেশি আসবে।
কথা কি বুঝতে পারছো? তো তাই বলে ভাই ডুয়েটে চান্স পাইছে এখন শুধু চিল না, এখন শুধু ঘুরবো খাইবো, মানে আর হাঁটবো, এরকম না বিষয়টা আসলে। ওইরকম ভাবে আমরা স্ট্রেস নিব না, তবে আমাদের যতটুকু নেওয়া প্রয়োজন ঠিক ততটুকু কিন্তু আমাদের নিতে হবে। তাহলে যে ডিস্ট্রেসড এই শব্দটাকে আমরা কিসের সাথে তুলনা করবো বলতো? স্ট্রেস না, স্ট্রেস। জি ভাইয়া। কি মনে থাকবে তো এটা নাকি? জি, মনে থাকবে ইনশাল্লাহ। জি হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে। ইনশাল্লাহ। ওকে, ডিস্ট্রেসড কখন হয়? যখন স্ট্রেস বেশি হয়, ওকে, তখনই তুমি কি হয়ে যাবা? ডিস্ট্রেসড হয়ে যাবা। আর ডিস্ট্রেসড মানে কি? দুঃখিত, কষ্টগ্রস্ত অথবা বিপর্যস্ত বোঝাবে। তাহলে এই শব্দটার মিনিং দ্বারা আমরা বুঝতেছি যে আসলে এটা দ্বারা অ্যাজিটিভ বোঝাচ্ছে। আচ্ছা, এটার যদি আমরা সিনোনিম গুলো বলি, যেমন সোরো, পেইন, অ্যাংজাইটি, হ্যাঁ, এই জিনিসগুলোকে বোঝাবে। ওকে, ডিস্ট্রেসড দ্বারা। আচ্ছা, তাহলে এটার নাউন ফর্মটা কি? নাউন ফর্মটা হচ্ছে ডিস্ট্রেস। নাউন ফর্মটা হচ্ছে এখানে ডিস্ট্রেস। আর ভার্ব কি? ভার্বও কিন্তু ডিস্ট্রেস। অর্থাৎ এটার নাউন এবং ভার্ব ফর্ম কিন্তু অলমোস্ট সিমিলার। তার মানে হচ্ছে এখানে আমাদের নাউন এবং ভার্ব একটা কথা মনে রাখবা, বেশিরভাগ ক্ষেত্রে আমরা বলছিলাম ভার্বের সাথে ইডি যুক্ত করে যখন পাস্ট পার্টিসিপল করা হয় তখন সেন্টেন্সের মধ্যে তার অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করে এটা বেশিরভাগই অ্যাডজেক্টিভ হয়। এটা মনে থাকবে তো নাকি? মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয় বেশিরভাগ জায়গায়, ঠিক আছে? এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এই শব্দটা একটা অ্যাডজেক্টিভ, এটার নাউন ফর্ম দেখলাম, এটার আমরা ভার্ব দেখলাম। তাহলে প্রশ্ন করতে পারো যে ভাই এটার অ্যাডভার্ব কি হতে পারে? আসলে এই শব্দটা অ্যাডভার্ব খুব বেশি একটা ইউজ করা হয় না, এই কারণে আমরা এই নাউন এবং অ্যাডজেক্টিভ ফর্মটাকে আমরা শিখে রাখার চেষ্টা করব। তাহলে এখানে আমরা সেন্টেন্সের মধ্যে তার একটা ব্যবহার দেখি, যেমন শি লুকড ডিস্ট্রেসড আফটার হিয়ারিং দ্য ব্যাড নিউজ। অর্থাৎ সে যখন খারাপ যে সংবাদ সেটা শুনলো, সেটা শুনে সে কি হয়ে গেল? সে বিপর্যস্ত হয়ে গেল, সে উদ্বিগ্ন হয়ে গেল। হ্যাঁ, সে মানে হচ্ছে কি বলে, দুঃখিত, বা হচ্ছে কি বলে এটাকে, উদ্বিগ্ন, হ্যাঁ, এরকম হয়ে গেল। এটা আমরা পিকচারটা দেখে আমরা একটু বোঝার চেষ্টা করব। ওকে, বেনিফিসেন্ট। এটা বেনিফিট মানে কি বলতো? বেনিফিট লাভজনক। লাভবান। লাভবান, হ্যাঁ, মানে হচ্ছে লাভজনক বা লাভবান, ঠিক না? আচ্ছা, তাহলে দেখো বেনিফিট, এই বেনিফিট থেকে মূলত হচ্ছে আমরা মনে রাখতে পারি যে বেনিফিসেন্ট। বেনিফিসেন্ট মানে হচ্ছে দয়ালু, পরোপকারী, কল্যাণকর। অর্থাৎ যে হচ্ছে অলাভজনক, মানে হচ্ছে পার্সোনাল বেনিফিটের জন্য সে কিছু করে না, সেই হচ্ছে বেনিফিসেন্ট। আবার বলি, যে পার্সোনাল বেনিফিটের জন্য কিছু করে না, যেমন তোমাদের ইএলসির যারা ছোট ভাইরা, সরি, যারা আমার ছোট ভাই মানে তোমাদের বড় ভাই যারা এই তোমাদের বুকে বয়েসটার অ্যারেঞ্জ করেছে, তারা কিন্তু আমরা বলতে পারি বেনিফিসেন্ট। অর্থাৎ তারা নিজের বেনিফিটের জন্যই কিন্তু এটা করে নাই, এটা তোমাদের জন্য মূলত হচ্ছে এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা। তাহলে বেনিফিসেন্ট মানে হচ্ছে দয়ালু, পরোপকারী, কল্যাণকর। অর্থাৎ যারা ইএলসির তোমাদের বড় ভাইরা তাদেরকে আমরা কি বলতে পারি বলতো? বেনিফিসেন্ট। এম আই রাইট? ইয়েস। হ্যাঁ, অবভিয়াসলি, হোয়াই নট। ওকে, তাহলে এটার নাউন ফর্মটা আমরা দেখছি যে এটার সাথে যখন আমরা ইএনসি যুক্ত করি এটা নাউন হয়ে যাচ্ছে। এবং আমরা জানি যে ওই যে দেখো, যখন আমরা বুঝতে পারছি এটা অ্যাডজেটিভ, তখন আর নাউন ফর্ম তৈরি করার জন্য আমাদের আর টেনশন নাই। অর্থাৎ এটার সাথে আমরা এলওয়াই যুক্ত করলে এটা আমাদের অ্যাডভার্ব হয়ে যাবে। তাহলে এখানে কিং, কিং তো জানি আমরা, কিং বলতে আমরা কি বুঝি বলতো? রাজা নাকি? জি ভাই, রাজা। হ্যাঁ, তাহলে এখন এই যে দেখো রাজার একটা, এই যে এখানে একটা অ্যাডজেটিভ ফর্ম ইউজ করছে, তার মানে হচ্ছে রাজাটা কেমন, কিংটা কেমন? কিং হচ্ছে বেনিফিসেন্ট। কথা বুঝছো? তার মানে কিং হচ্ছে দয়ালু। The beneficent king helped the poor in his kingdom. আচ্ছা, তাহলে এখানে এটা দ্বারা কি বোঝাচ্ছে বলতো? এটা দ্বারা কি বোঝাচ্ছে? এই ধরনের ডগ দেখলে আমরা কি বুঝি? ভাই, এই জন্য ডগ সাধারণত সিআইডি বা পুলিশ অফিসাররা ব্যবহার করে কোনো কিছু খুঁজে বের করার জন্য। হ্যাঁ, তার মানে ওরা অনেক চালাক নাকি? ওরা অনেক কিছু আইডেন্টিফাই করতে পারে, am I right? They can Yes. identify many things. জি ভাই। হুম। র্যাবের মধ্যে আচ্ছা ভাই। হ্যাঁ হ্যাঁ, কি কি বলছিলা জোনায়েদ? কিছু বলছিলা?
বলছি এগুলো আমাদের যে র্যাব আছে না, ডগ স্কোয়াড, এগুলো হ্যাঁ ব্যবহার করে তার কাজের জন্য। হ্যাঁ এরা অনেক ওয়াই অ্যাকচুয়ালি তারা কেন ইউজ করে, হোয়াই ডু দে ইউজ করে, তো মূলত হচ্ছে তারা অনেক কিছু জানে, ঠিক না? আচ্ছা তাহলে হ্যাঁ, তারা অনেক কিছু জানে, অথবা হচ্ছে তারা বিচক্ষণ যেটাকে বলে। আচ্ছা এখানে এই পিকচারটা দেখে এটা তারা কি বোঝা যায় দেখো তো? এই যে আদালতে যারা থাকে তারা কি অনেক চতুর বা বিচক্ষণ না, বা অনেক কিছু চিন্তা ভাবনা অবশ্যই করে হিসাব করে না? জি ভাইয়া। আচ্ছা অবশ্যই। তাহলে এখানে এই শব্দটা দ্বারা আমরা বুঝতে পারি যে চতুর বিচক্ষণ, অর্থাৎ হচ্ছে আমরা যদি বলি যে জাজমেন্ট, গুড জাজমেন্ট, অর্থাৎ ইফ ইউ হ্যাভ দ্য কোয়ালিটি অফ জাজমেন্ট, ওকে, তোমার যদি জাজমেন্টের কোয়ালিটি থাকে বা গুড জাজমেন্টের কোয়ালিটি থাকে, তখনই আমি তোমাকে বলতে পারি বিচক্ষণ বা হিসাবি বা চতুর। ওকে, আর এটার নাউন ফর্মটা কি? নাউন ফর্মটা হচ্ছে আমরা নর্মালি যদি শব্দের সাথে এনি ডাবল এস যুক্ত করি এটা নাউন হয়ে যায়। আর যেহেতু আমরা এটাকে বলছি একটা অ্যাডজেক্টিভ, আমরা আগের মতোই কথাবার্তা। এখানে দেখো এলওয়াই না, এখানে আমরা যুক্ত করছি কি দেখো তো, আই এলওয়াই, দেখা যাচ্ছে আই এলওয়াই। খেয়াল করছো একটা বিষয় এখানে? জি ভাই। জি ভাই। জি ভাই। হ্যাঁ, তো ইফ ইউ ফাইন্ড ওয়াই এট দ্য এন্ড অফ অ্যান অ্যাডজেক্টিভ, you must replace the letter y with ILY। ওকে, যখন আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখি যে যদি শব্দের শেষে ওয়াই থাকে, এটাকে সিঙ্গুলার প্লুরাল করার ক্ষেত্রেও সেম নিয়ম। আমরা কি বলে, যেমন হচ্ছে আমরা যদি বলি সিটি, এটাকে প্লুরাল করি সিটিস, আইটি, কি বলে সিটিস, টি ইয়েস। এরপরে আইএস, টি এর পরে আইএস যুক্ত করে এটাকে আমরা প্লুরাল করে ফেলি। আর ঠিক তেমনি ভাবে যখন আমরা অনেক ক্ষেত্রেই দেখি ওয়াই থাকে, তখন আমরা এটাকে ILY দিয়েও আমরা এটাকে অ্যাডভার্ব করে ফেলি। ওকে, আচ্ছা তাহলে এই যে বিজনেসম্যান, বিজনেসম্যান ইজ আ নাউন। সো আমরা জানি নাউনকে মডিফাই করা অ্যাডজেক্টিভ, আর এটার অ্যাপ্লিকেশনটা তখন এই নাউনের আগেই করা হয়েছে, তার মানে এই অ্যাডজেক্টিভের এটা সঠিক জায়গায় তার অ্যাপ্লিকেশনটা হয়েছে এখানে। ওকে, আচ্ছা এটা এটা দ্বারা আমরা কি বুঝি দেখো তো? এটা কমন ওয়ার্ড, আই থিঙ্ক এভরিওয়ান নোজ দ্য ওয়ার্ড, এম আই রাইট? নো ভাই, এক্লিপস জানা নেই। নাম শোনো নাই? না ভাই, জি ইংলিশ ভাই, ওয়ার্ডটা তো নাই। না ভাই, আগে দেখছি। হ্যাঁ, ওই যে বাংলা তো শুনছো, চন্দ্রগ্রহণ। বাংলা হ্যাঁ, শুনছি ভাই, শুনছি। চন্দ্রগ্রহণ শুনছি। হ্যাঁ, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, এটাকে কিন্তু বলা হয় এক্লিপস। ওকে, এক্লিপস মানে হচ্ছে চন্দ্র বা সূর্যগ্রহণ। এই যে পিকচারটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে মানে গ্রহণ কখন হয়, যখন হচ্ছে একটা আরেকটারে খেয়ে ফেলে। হ্যাঁ, মানে মনে করো হচ্ছে যে তোমার একটা আরেকটার উপরে যখন পড়ে, তখনই আমরা এটাকে বলি যে চন্দ্রগ্রহণ অথবা হচ্ছে সূর্যগ্রহণ। এখানে দেখো যে সূর্যের আগে হ্যাঁ পৃথিবী অথবা চাঁদ কিছু একটা আসছে, তখন কিন্তু এটা সূর্যের আলোটা মানে খেয়ে ফেলতেছে এটা। হ্যাঁ, আচ্ছা তাহলে বলছে এখানে লস অফ সিগনিফিকেন্স অর পাওয়ার, এই যে পাওয়ার এটা লস হয়েছে মানে হারাই ফেলছে, ঠিক আছে, ইন রিলেশন টু অ্যানাদার পার্সন অর থিং। ওকে, যেমন হচ্ছে যে আরেকটার জন্য সে তার পাওয়ারটা হারাই ফেলছে, মানে হচ্ছে তার আলোটা হারাই ফেলছে এখানে। তাহলে এক্লিপস এটা হচ্ছে নর্মালি নাউন হিসেবে ইউজ করে, তবে এটা কখনো কখনো যদি তোমরা ভার্ব হিসেবে ইউজ করো ঠিক এভাবে। এই যে দেখো দ্য সোলার এক্লিপস ওয়াজ ভিজিবল, এখানে কিন্তু এই যে সোলার এক্লিপস এটা নাউন হিসেবে ইউজ করা হয়েছে। তাহলে আমি যদি বলি সোলার, সোলার কোন পার্টস অফ স্পিচ দেখি বলো তো এখানে? নাউন। ভাই এটা তো নাউন। হ্যাঁ হ্যাঁ, জি সোলারটা কি ভাই, হবে এটা? এটাই মন্ত্র। হ্যাঁ, অবভিয়াসলি সোলারটা হচ্ছে এখানে আমাদের অ্যাডজেক্টিভ, বুঝতে পারছো? এক্সাক্ট কিভাবে হবে? হ্যাঁ, অ্যাডজেক্টিভ কিভাবে হয় না, তাহলে আমি একটু ক্লিয়ার করে দিই অ্যাডজেক্টিভ কিভাবে হয়। ওকে, আচ্ছা আমরা একটা প্যাড, একটা নিয়ম জানি, প্যাড আর একটা নাম হচ্ছে পিব্যাক। হ্যাঁ, প্যাড পিব্যাক চমৎকার একটা নিয়ম আছে মানে ফাইন্ড আউট করার। প্যাড এর ভিতরে আছে প্রিপোজিশন, আর্টিকেল, ডিটারমিনার, প্রিপোজিশন, আর্টিকেল, ডিটারমিনার, আবার এ দ্বারা বোঝা যায় অ্যাডজেক্টিভ। তাহলে দেখো তো এখানে এই যে দা হচ্ছে একটা আমাদের আর্টিকেল, বলছে প্যাডের পরে দুইটা শব্দ থাকলে আরেকটা শব্দর কথা আছে, এটা হচ্ছে পিব্যাক। পিব্যাক মানে হচ্ছে ব্রেক করা বা থেমে যাওয়া। হ্যাঁ, দেখো এখানে পিব্যাক, এই যে এখানে পিব্যাকের মধ্যে প্রেপোজিশন আছে, ভার্ব আছে। তাহলে আমরা সবসময় মনে রাখবো এই ভার্ব যখন পাবো, এই ভার্বের এখানে আমরা থেমে যাব। হ্যাঁ, মানে এই জায়গাতে আমরা থেমে যাব ভার্ব যখন পাবো। দেখো তো এই প্যাডের পরে এখানে কয়টা শব্দ? দুইটা শব্দ।
যখন দুইটা শব্দ থাকে তখন আমরা প্রথমটাকে বলি অ্যাডজেটিভ, পরেরটাকে বলি নাউন। কথা কি বোঝা গেছে? তাহলে কখনো দুইটা শব্দ মানে হচ্ছে দুইটা নাউন যদি একসাথেও থাকে তখন বেসিক্যালি আমরা প্রথমটাকে বলি হচ্ছে অ্যাডজেটিভ, পরেরটাকে বলি নাউন। যেমন আমরা যদি বলি ঢাকা সিটি, ঢাকা কিন্তু আমরা জানি প্রপার নাউন, কিন্তু ঢাকা সিটিতে কিন্তু ঢাকা কিন্তু প্রপার নাউন না, এটা কিন্তু প্রপার অ্যাডজেটিভ। এটা মনে রাখতে হবে, এগুলো কিন্তু পরীক্ষাতে তোমরা বিভিন্ন পরীক্ষাতে পাবা, হ্যাঁ, জবের পরীক্ষাতে কিন্তু এগুলো কমন। আচ্ছা, তাহলে এ সোলার এক্লিপস ওয়াজ ভিজিবল ফ্রম বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশ থেকে এই যে সূর্যগ্রহণ এটা দেখা গিয়েছিল, এরকম বোঝাচ্ছে আর কি। আচ্ছা, আচ্ছা দেখো তো এই লুক্রেটিভ শব্দটা দ্বারা আমরা আমরা কিন্তু শেষ করে দিব, হ্যাঁ, আর বেশিক্ষণ নাই, কয়েকটা শব্দ আছে মাত্র, হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখো তো এটা দ্বারা এই যে এইভাবে আমাদের কি বোঝাচ্ছে দেখি বলো তো। এনহ্যান্স হচ্ছে এটা বৃদ্ধি পাচ্ছে আস্তে আস্তে। উন্নতি বৃদ্ধি রাইট, পাই। লাভ হ্যাঁ, বুঝাচ্ছে। হুম, ইট প্রেজেন্স ইনক্রিজিং। ওকে, এটা দ্বারা বোঝাচ্ছে যে আসলে কোনো কিছু বাড়তেছে। আচ্ছা, বাড়তেছে মানে বাড়লেই তো আমরা জানি লাভ হচ্ছে, অথবা হচ্ছে এটা আমাদের মুনাফাযোগ্য, হ্যাঁ, এরকম কিছু একটা বোঝাচ্ছে। আচ্ছা, লুক্রেটিভ কে আমরা লাভের সাথে তুলনা করতে পারি না? লুক্রেটিভ, যেটা লুক্রেটিভ সেটা হচ্ছে লাভের কিছু একটা। কথা কি বুঝতে পারছো? লুক্রেটিভ, হ্যাঁ, লুক্রেটিভ কে আমরা কিসের সাথে তুলনা করবো বলতো? লাভ, লাভের সাথে। মানে হচ্ছে লাভ আছে যেখানে লাভজনক সেটাই হচ্ছে লুক্রেটিভ। বুঝতে পারছি আমরা, যেটাই লাভজনক সেটাই লুক্রেটিভ। এভাবে আমরা এটাকে বারবার পড়বো, যেটাই লাভজনক সেটাই হচ্ছে লুক্রেটিভ। এই ওয়ার্ডটাকে আমরা কিন্তু এভাবে মনে রাখতে পারি। ওকে, তাহলে লুক্রেটিভ মানে হচ্ছে লাভজনক অথবা হচ্ছে মুনাফাযোগ্য, হ্যাঁ। আর যদি বলি লুক্রেটিভ এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ, এটা আমরা খুব ইজিলি বুঝতে পারতেছি যে আসলে লাভজনক অথবা মুনাফাযোগ্য কোনো একটা কিছু, তার মানে এটা হচ্ছে একটা অ্যাডজেটিভ। আর যদি বলে যে এটার নাউন ফর্মটা কি, এটা হচ্ছে ওই যে অ্যানি ডাবল এস যুক্ত করে এটাকে নাউন করা যায়। আর যেহেতু লুক্রেটিভ একটা অ্যাডজেটিভ, এটার সাথে অ্যালয় দিলে অ্যাডজেটিভ কে অ্যাডভার্বে পরিণত করে দেয়। তাহলে আমরা এটার এই সেন্টেন্সের মধ্যে অ্যাপ্লিকেশনটা দেখবো। এখানে অ্যাপ্লিকেশনটা হচ্ছে এই যে লুক্রেটিভ বিজনেসম্যান, ওই যে আগের মতো এখানে ইন আছে, ইনের আগে আমরা দেখবো যে কয়টা শব্দ, যেমন আর্টিকেল এই আছে, এই এর পরে আমরা এখানে দেখছি দুইটা শব্দ, দুইটা শব্দই মানে হচ্ছে লুক্রেটিভ, প্রথমটা অ্যাডজেটিভ, বিজনেসম্যান পরেরটা হচ্ছে নাউন। আমরা খুব ইজিলি এগুলাকে মানে সেন্টেন্সের মধ্যে এভাবে আইডেন্টিফাই করতে পারবো। ওকে, আচ্ছা। মেজিস্টেরিয়াল, মেজিস্টেরিয়াল এটা দ্বারা কি বোঝাচ্ছে দেখো তো? মেজিস্টেরিয়ালের যে পিকচারটা দেখা যাচ্ছে এটা দ্বারা কি বোঝাচ্ছে? বিচার কার্য এখানে যে হুম, বিচার কার্য এগুলো করা হয় কোথায় এখানে। আদালতে নাকি? আদালতের কিছু একটা বোঝাচ্ছে না? জি ভাই, আদালত। জি ভাই, আদালতে। হ্যাঁ, এই যে এখানে বলছে এটা দ্বারা মেজিস্টেরিয়াল মানে হচ্ছে বিচারকের মতো, মেজিস্টেরিয়াল, ওকে, বিচারকের মতো। তার মানে হচ্ছে এই মেজিস্টেরিয়াল বলছে হ্যাভিং অর শোয়িং গ্রেট অথরিটি, গ্রেট অথরিটি, অথরিটি বলতে আমরা কি বুঝি বলতো? কর্তৃপক্ষ। হ্যাঁ, অর্থাৎ কোনো একটা কিছুর কি বলে, তুমি হচ্ছে তুমি ওই জিনিসই তুমি প্রভাব খাটাতে পারবা যেটার তোমার অথরিটি আছে, অর্থাৎ তুমি যেটার মালিক। কথা বুঝতে পারছো? তো এটাকে আমরা বলি যে হ্যাভিং অর শোয়িং গ্রেট অথরিটি, অর্থাৎ মেজিস্টেরিয়াল হচ্ছে সেটাই যেটাতে তোমার হচ্ছে অথরিটি আছে, অর্থাৎ ইউ ক্যান শো গ্রেট অথরিটি। ওকে, তো এটা এটা যদি বলি যে আসলে এটা কোন পার্টস অফ স্পিচ, তাহলে এটা কোন পার্টস অফ স্পিচ হতে পারে নর্মালি বলো তো? অ্যাডজেক্টিভ। ভাই হ্যাঁ, অ্যাডজেক্টিভ। সেই দেখছো, তার মানে এতক্ষণ পর্যন্ত আমরা যা শব্দ অ্যাডজেক্টিভ দেখছি ভাইয়া। বেশিরভাগই হচ্ছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ জিআর এর যে ওয়ার্ড গুলো রয়েছে এই ওয়ার্ড গুলো আমরা যেটা দেখি বেশিরভাগ ওয়ার্ড গুলোই হচ্ছে অ্যাডজেক্টিভ। কথা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখানে এই অ্যাডজেক্টিভ যদি জানো মানে এটা আসলে এগুলো কেন জানতে হয়, অনেক কারণ। তুমি যখন জিআর এর ওয়ার্ড গুলোতে পাবা তখন কিন্তু সেন্টেন্স পাবা, এইভাবে সেন্টেন্সের মধ্যে তার অ্যাপ্লিকেশনটাও কিন্তু পাবা, হ্যাঁ। তখন ওই অ্যাপ্লিকেশন দেখে অনেক সময় বলে যে এটা সিনোনিমটা কি, তখন তুমি যখন অ্যাপ্লিকেশনটা দেখবা যে সেন্টেন্স এটা কিভাবে বসছে, তুমি বুঝবা যে এটা একটা অ্যাডজেক্টিভ ফর্ম হয়ে বসছে। আর ওই তখন সিনোনিমে এরকম কিছু তুমি অ্যাডজেক্টিভ খুঁজবা, ঠিক আছে? তখন তুমি ওইভাবে খুব ইজিলি কিন্তু অ্যান্সার করতে পারবে। এই কারণে আমি এখানে প্রত্যেকটা শব্দের কিন্তু পার্টস অফ স্পিচ গুলা তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। তার মূল কারণ হচ্ছে যাতে করে তোমরা এটা সেন্টেন্সে অ্যাপ্লাই করতে পারো, এবং তোমার যখন পরীক্ষা দিবা তোমরা যাতে করে ওই শব্দগুলা যখন পাবা তখন যাতে করে খুব ইজিলি বুঝতে পারো আসলে এটা সিনোনিমটা কি হতে পারে। ওকে, আচ্ছা।
তাহলে এটার অ্যাডভার্ব তো নর্মাল, যেটা বলছে আগের মতোই কথা। আর যেমন এখানে বুক, বুকের আগে আমাদের এই শব্দটা ইউজ করা হয়েছে, তার মানে এই শব্দটা হচ্ছে আমাদের অ্যাডজেটিভ। ওকে, আচ্ছা। হ্যাঁ, প্রায় শেষের দিকে আমরা রিনাউন্স। আচ্ছা, রিনাউন্স শব্দটাকে আমরা অ্যানাউন্সের মতো করে কল্পনা করতে পারি। এখানে এই দুইটা পিকচার দেখে দেখি দেখি কে বলতে পারো এটা দ্বারা কি বোঝা যাচ্ছে? হুম, ও সামনে যেতে চাচ্ছে আর পেছনের লোক নিষেধ করতেছে, সামনে যাস না। সামনে যাচ্ছিস না নাকি? আচ্ছা, এটা 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 একটা বিষয় হতে পারে। আর কি হতে পারে? হ্যাঁ, ডিফারেন্ট পিপল ডিফারেন্ট থিং করতে পারে, এটা মানে ঠিক। একজন যাচ্ছে আরেকজন মানে তাকে তাকে ডাকতেছে এরকম বোঝাচ্ছে হুম। বা কিছু বলতে চাচ্ছে। হ্যাঁ, তার মানে হচ্ছে একজন ছেড়ে যাচ্ছে, ধরো পার্কের মধ্যে দুইজনের কথা হচ্ছে, এর মধ্যে একজন আরেকজনকে ছেড়ে যাচ্ছে, তখন ওই যে পিছন থেকে আরেকজন ডাকতেছে, এই যেও না যেও না যেও না, এরকম বিষয়টা ঠিক না? তার মানে হচ্ছে এই যে অ্যানাউন্স করে, হ্যাঁ, মানে সে হচ্ছে আহ ডাকতেছে, অথবা হচ্ছে অ্যানাউন্স করে সে ছেড়ে যাচ্ছে, এরকম কিছু একটা বোঝাচ্ছে। তাহলে রিনাউন্স শব্দটাকে আমরা অ্যানাউন্সের সাথে হচ্ছে তুলনা করতে পারি। সে অ্যানাউন্স করে জিনিসটাকে ত্যাগ করলো, অর্থাৎ সে অ্যানাউন্স করে জিনিসটাকে অস্বীকার করলো। হ্যাঁ, সবাইকে জানিয়ে সে অ্যানাউন্স করে, মানে সবাইকে জানিয়ে সে বিষয়টাকে অস্বীকার করলো। তার মানে হচ্ছে রেনাউন্স মানে হচ্ছে ত্যাগ করা অথবা হচ্ছে অস্বীকার করা। হ্যাঁ, আর এটার নাউন ফর্মটা তো আমরা এখানে দেখছি, আর এটার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে একটু ডিফারেন্ট, রিনাউন্সিয়েটরি, রিনাউন্সিয়েটরি। ওকে, আচ্ছা, এটার অ্যাপ্লিকেশনটা কি হবে? দেখো, এখানে রিনাউন্স মানে হচ্ছে ত্যাগ করা। এই যে ত্যাগ করা শব্দ দ্বারা কি বোঝায় বলতো? আমরা তো জানি ডু অর্থ কি, করা, ঠিক না? যত জায়গায় আমরা করা পাবো মানে হচ্ছে পরিত্যাগ করা, পরিত্যাগ করা, ত্যাগ করা, আর করা, অবভিয়াসলি ভার্ব, রাইট? তাহলে এই কারণে কিন্তু এটা বলা হচ্ছে এটি একটি ভার্ব, ঠিক আছে? তাহলে রিনাউন্স যদি আমরা পাই তাহলে আমরা বুঝবো এটা অবশ্যই ভার্ব। আর এই যে দেখো, এবার বলো তো দেখি, এই সেন্টেন্সের মধ্যে পুরাটাতে ফাইনাইট ভার্ব কোনটা? He decided to renounce his claim. Finite ডিসাইডেড। ডিসাইডেড হলো ফাইনাইট ভার্ব। ভেরি গুড, ডিসাইডেড ফাইনাইট ভার্ব। তাহলে দেখো এই যে টু প্লাস ভি ওয়ান মানে ইনফিনিটিভ, তার মানে হচ্ছে এখানে কিন্তু টু এর পরে ভি ওয়ানটা বসছে। হ্যাঁ, সঠিক জায়গায় আসছে এটা। আচ্ছা, ওকে। তাহলে মোটামুটি তো আমরা